বন্ধুরা, মুভি এক্সপ্লেইন তো আমরা কতই না দেখি, কিন্তু আজকের এক্সপ্লেইনটা একেবারেই অন্যরকম। বলতে পারো এটা একটা হিডেন জেম, কারণ এই মুভিটা আমার জানা মতে আজ পর্যন্ত কোনো বাংলা চ্যানেলে সেভাবে এক্সপ্লেইন করা হয়নি। আর যারা সত্যিকারের অ্যাকশন মুভির ভক্ত তারা তো জানোই তুর্কি মুভিগুলো কি সাংঘাতিক লেভেলের হয়। আর তাই আজকে তোমাদের জন্য সেরকমই একটা রুদ্ধশ্বাস তুর্কি মুভির গল্প নিয়ে এসেছি। একটা মেয়েকে আইএসআই এর মতো ভয়ানক সন্ত্রাসীদের হাত থেকে উদ্ধার করতে গিয়ে মাত্র 7 জন স্পেশাল ফোর্সের সৈন্য মুখোমুখি হচ্ছে 200 জন সশস্ত্র সন্ত্রাসী। আর না, এটা কোনো গেম না যেখানে তুমি চাইলেই 20 থেকে 25টা কিল করে ফেলবে। এই মুভিতে দেখানো হয়েছে কিভাবে সামান্য কয়েক রাউন্ড গুলিকে সম্বল করে তারা উড়িয়ে দিয়েছিল আস্ত একটা জঙ্গি সংগঠনকে। আর সেই সাথে এখানে তোমরা দেখতে পাবে স্নাইপার ভার্সেস স্নাইপারের টান টান লড়াই, আর প্রতিটা মুহূর্তে উত্তেজনায় ভরপুর সব ঘটনা। তাহলে আর দেরি কেন, চলো আজকে তোমাদেরকে নিয়ে যাই এক মাস্টারপিস মুভির গভীরে। আশা করি পুরো ভিডিওটা তোমরা মন দিয়ে শুনবে। আর বরাবরের মতো আমি মুভিম্যান আছি তোমাদের সাথে। গল্পের শুরুতেই আমাদের পরিচয় হয় এক অসহায় মেয়ের সাথে, যে আইএসআই জঙ্গিদের হাতে বন্দী। মেয়েটাকে ওরা কিছুক্ষণের মধ্যে শিরচ্ছেদ করবে বলে ঠিক করেছে। তাকে শেষবারের মতো একটা কাগজ পড়তে বলা হয়, কিন্তু মেয়েটা নির্ভীকভাবে কাগজটা দূরে ছুঁড়ে ফেলে আর বলে, আমাকে তোমরা মেরে ফেলো, তবুও তোমাদের কথা মতো আমি কোনো মিথ্যা স্বীকারোক্তি দেব না। ঠিক সেই মুহূর্তে আমরা দেখি কিছু সাধারণ পোশাকের মানুষদেরকে, যারা ওই পথ দিয়ে যাচ্ছিল। কিন্তু বন্ধুরা, এরা আসলে কোনো সাধারণ মানুষ ছিল না। তারা ছিল তুর্কির এক বিশেষ এলিট ফোর্স, যাদের নাম স্টামব্রিগার্স। আর তারা ছদ্মবেশে এখানে এসেছে মেয়েটাকে উদ্ধার করতে। অপারেশনের দায়িত্বে থাকা একজন অফিসার দূর থেকে স্নাইপারকে বাতাসের গতি আর দিক জানিয়ে দেয়। স্নাইপার তার টার্গেট লক করে নেয়। জঙ্গিরা যখন মেয়েটাকে শিরচ্ছেদ করতে যাবে, ঠিক তখনই পুরো এলিট ফোর্স ঝাঁপিয়ে পড়ার জন্য তৈরি হয়। আর প্রথম বুলেটটাই স্নাইপারের রাইফেল থেকে বেরিয়ে সোজা জঙ্গি প্রধানের মাথা এফোর করে দেয়। আর ঠিক তখনই চারপাশ থেকে বাকিরাও একসাথে আক্রমণ চালায়। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সেখানে থাকা সব জঙ্গিদেরকে খতম করে সায়দা নামের এই মেয়েটাকে উদ্ধার করে নেয় তারা। এবার চলো পরিচয় করিয়ে দিই এই দুঃসাহসী টিমের সদস্যদের সাথে, আর কেনই বা তারা এই মেয়েটাকে উদ্ধার করতে এসেছে। এই টিমে আছে মোট 7 জন যোদ্ধা। প্রথমে আসি টিম লিডার ও অপারেশন প্রধান কর্নেল ভেসেলের কথায়। গত 20 বছর ধরে তিনি এমন অসংখ্য ঝুঁকিপূর্ণ রেস্কিউ অপারেশন করে বহু মানুষের জীবন বাঁচিয়েছেন। এরপর আছেন মাস্টার সার্জেন্ট মোস্তফা, কর্নেল ভেসেলের অত্যন্ত প্রিয় এবং বিশ্বস্ত সহযোগী। তারপর আছে এই ফোর্সের 2 জন ব্রিলিয়ান্ট এবং কর্নেলের স্নেহধন্য ছাত্র, আর তারা হলেন ওক্স আর বেকির। বলতে গেলে এই মিশনে যদি কর্নেল ভেসেল বা মোস্তফার কোনো রিপ্লেসমেন্টের প্রয়োজন হয়, তাহলে বেকির আর ওক্সই তাদের প্রধান ভরসা। আর এই মুভির প্রধান 2 চরিত্রও কিন্তু তারা। সামনাসামনি যুদ্ধে তারা দুজনই অপ্রতিরোধ্য। টিমের সবচেয়ে তীক্ষ্ণ দৃষ্টি আর অব্যর্থ লক্ষ্যভেদী স্নাইপার হলো আরিফ। লক্ষ্য যতই দূরে থাকুক, শত্রুর কপালে তার একটা বুলেটই যথেষ্ট। শুধু তাই না, সে একজন কবিমানা মানুষ। স্নাইপার চালানোর সময় কবিতার 2-1টা লাইন পড়া তার নিশানাকে আরো নিখুঁত করে। টিমে একজন এক্সপ্লোসিভ এক্সপার্টও আছে, যার নাম সার্জেন্ট ব্রেবাস। যে কোনো জিনিস দিয়ে বোমা তৈরি করা আর হেভি মেশিন গান চালানোয় তাকে টক্কর দেয়া খুবই কঠিন। আর সবশেষে রয়েছে সার্জেন্ট ইশরেফ, এক ভয়ঙ্কর সোলজার, যার হাতে সবসময় শোভা পায় একটা শটগান। সেই সাথে খালি হাতে মারামারিতেও সে মারাত্মক পারদর্শী। তো সবার সাথে পরিচয় তো হলো, এবার বলি কেন তারা এই মিশনে নেমেছে। যে মেয়েটাকে তারা উদ্ধার করেছে, সেই সায়েদা পেশায় একজন টার্কিশ জার্নালিস্ট। ইরাক আর তুর্কির সীমান্তে নিউজ কভার করতে গিয়ে সে আইএসআই এর হাতে ধরা পড়েছে। যেহেতু সে তুর্কির নাগরিক, তাই এই এলিট ফোর্সকে পাঠানো হয়েছে তাকে নিরাপদে উদ্ধার করে আনার জন্য। আর তাই এই টিমের মিশন একটাই, যে করেই হোক সায়েদাকে উদ্ধার করে নিরাপদে তুর্কিতে ফিরিয়ে আনতে হবে। আর সেই সাথে এই মিশনটা ছিল অত্যন্ত গোপনীয়, কারণ অন্য দেশের সীমানায় ঢুকে তাদেরকে এই অপারেশন চালাতে হচ্ছিল, যেখানে পদে পদে ওত পেতে আছে আইএসআই এর জঙ্গিরা। আর এই পুরো মুভি জুড়ে আমরা তাদের সেই রুদ্ধশ্বাস যাত্রারই সাক্ষী হব। তো সায়েদাকে উদ্ধার করার পর তাদের প্রথম কাজ হলো যত দ্রুত সম্ভব ওই উপত্যকা পার করে ল্যান্ডিং জোনে পৌঁছাতে হবে। কিন্তু সায়েদা ছিল সেনাবাহিনীর ঘোর বিরোধী। মানবাধিকার নিয়ে কাজ করার কারণে তার ধারণা সেনাবাহিনী শুধু অকারণেই মানুষ খুন করে, তাদের মধ্যে মানবিকতার লেশ মাত্র নেই। সে প্রশ্ন করে, এত মানুষ থাকতে আমাকেই কেন তোমরা উদ্ধার করতে এলে? বেকির তখন শান্তভাবে উত্তর দেয়, কারণ তুমি আমাদের তুর্কির নাগরিক। কিন্তু সায়েদা পাল্টা যুক্তি দেয়। সে বলে, এখানে তো আরো অনেক অসহায় মানুষ আছে, তারা কোন দেশের নাগরিক এটা বড় কথা না, তাদের বাঁচানো তো একজন সেনার দায়িত্ব। কিন্তু কর্নেল তাকে বুঝিয়ে বলে, এখানে অন্য দেশের মানুষের প্রতি আবেগ বা দায়িত্ব দেখানোর সুযোগ আমাদের নেই, কারণ আমরা শুধু নিজেদের দেশের মানুষকেই সুরক্ষা দেওয়ার কাজে নিয়োজিত। এসব শুনে সায়েদা রেগে যায় আর সেখান থেকে একাই চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু টিম তখন তাকে এক প্রকার জোর করেই তাদের সাথে নিয়ে যায়। পুরো টিম এগিয়ে চলে একটা দুর্ভেদ্য বলয়ের মতো। সামনে 2 অতন্দ্র প্রহরী, বেকি আর ওক্স, আর একদম মাঝখানে সায়েদাকে নিয়ে তারা পাড়ি দেয় রুক্ষ মরুভূমির বুকে। আর যেতে যেতে বেকির বলে ওঠে, আমাদের ভাগ্য যেখানেই থাক আমরা একসাথেই যাই। আসলে বেকির আর ওক্স ছিল হরিহর আত্মা, একে অপরের ছায়া। কিভাবে তারা এই ভয়ঙ্কর মিশনে এসে জুটলো, এবার সেই গল্পটার ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই ওক্স আর বেকির একটা রেস্টুরেন্টে বসে নিজেদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছে। তারা বলছে, আমাদের কমান্ডার করিম আমাদেরকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়েছে, তাই আমাদেরও উচিত উনার মতো দেশের সেবায় নিজেদেরকে উৎসর্গ করা। আসলে ওক্স আর বেকির আগে নন কমিশন অফিসার ছিল, কিন্তু তারা সবসময় স্পেশাল ফোর্সে যোগ দেওয়ার স্বপ্ন দেখত। আগের এক মিশনে বেকির পায়ে আর ওক্সের কাঁধে গুরুতর আঘাত লেগেছিল, এমনকি এর জন্য বেকির পায়ে স্টিলের পাত বসাতে হয়েছিল। এসব দেখে সিলেক্টররা তাদের
তাদেরকে নিতে চাননি। তারা বলেছিলেন এমন খোড়া ল্যাংড়া লোক নিলে বাকিরাও বিপদে পড়বে। ঠিক সেই সময় সেখানে আসেন কর্নেল ভেসেল। আর কর্নেল ভেসেল তাদের মনের জোর দেখে বলে, আমি যদি তোমাদের জায়গায় থাকতাম তাহলে নিজের জীবন দিয়ে হলেও কমান্ডারকে বাঁচাতাম, আর তা না হলে তার হত্যার প্রতিশোধ নিতাম। বেকির তখন দৃঢ়ভাবে বলে, আমরা ঠিক সেটাই করতে চাচ্ছি স্যার, আমরা আমাদের কমান্ডারের হত্যার প্রতিশোধ নিতে চাই। আর কর্নেল তাদের প্রতিভাকে চিনে নিতে সেদিন ভুল করেননি। তিনি বলেন, বেশ, তোমাদের সুযোগ দিলাম, তবে মনে রেখো এই ট্রেনিং হবে নরকের মতো কঠিন আর নির্মম। এরপর দেখা যায় কর্নেল প্রায় 200 জন সৈন্যের মধ্যে মাত্র 20 জনকে সিলেক্ট করেছেন। সেখানে দাঁড়িয়ে কর্নেল বলেন, তোমরা যদি কেউ নাম যশ কামানোর জন্য এখানে এসে থাকো তাহলে এই ফোর্স তোমাদের জন্য না। এখানে কেউ তোমাদেরকে মনে রাখবে না, কোনো খবরের কাগজে কোনোদিন তোমাদের নাম ছাপানো হবে না, কেউ জানবে না তোমাদের জয় বা পরাজয়ের কথা। আর এখান থেকে তোমরা সেদিনই বের হতে পারবে যেদিন তোমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। তোমার সামনে পেছনে সব সময় তোমাদের সহযোদ্ধারা থাকবে, মরলেও একসাথে, বাঁচলেও একসাথে। একজন মরবে তো 1000 জন জন্মাবে। সত্যি বলছি বন্ধুরা, এই ছবির এই ডায়লগগুলো শুনলে গায়ে কাটা দিয়ে ওঠে। কর্নেল বেকির আর ওকসকে সেই 20 জনের মধ্যে বেছে নেন, আর এরপরেই শুরু হয় তাদের কঠিন থেকে কঠিনতর ট্রেনিং। বেকিরের পায়ে তখনও মারাত্মক যন্ত্রণা, তবুও কমান্ডার তাকে বলেন, আমি এই ব্যথা দেখতে চাই না। তোমার পা ভালো আছে নাকি খারাপ সেটা আমার দেখার কোনো ব্যাপার না, আমি শুধু জানি তোমাকে 1 মিনিটের মধ্যে এখানে ফিরতে হবে। কমান্ডার আরো বলেন, তোমার শরীর তোমাকে বারবার বলবে আমি আর পারছি না, কিন্তু তোমার মস্তিষ্ককে তুমি নিয়ন্ত্রণ করতে পারবে। শরীরের শেষ শক্তিটুকু তোমাকে নিংড়ে বের করতে হবে। কিন্তু বেকির তার আহত পা নিয়ে ধীরে ধীরে এগোতে থাকে। কর্নেলের কণ্ঠে তখন আগুন ঝরে, যদি 30 সেকেন্ডের মধ্যে এখানে তুমি না আসতে পারো বেকির, তাহলে তোমার সাথে তোমার বন্ধুকেও আমি এই ট্রেনিং থেকে বাদ দিয়ে দেবো। বন্ধুর জন্য বেকির তার সব যন্ত্রণা ভুলে গিয়ে দাঁতে দাঁত চেপে দৌড়াতে শুরু করে, আর ঠিক সময় মতো এসে পৌঁছে যায়। তাদের এই কঠিন ট্রেনিং তো সবে শুরু। এরপর তাদের সবার হাতে একটা করে স্পঞ্জ দিয়ে সারা রাত কনকনে ঠান্ডার মধ্যে পানিতে দাঁড় করিয়ে রাখা হয়, আর তাদেরকে বলা হয় সকালে যদি কারো স্পঞ্জে 1 ফোঁটা পানিও পাওয়া যায় তাহলে তাকে বাদ দিয়ে দেওয়া হবে। কনকনে ঠান্ডায় তারা সারা রাত দাঁড়িয়ে থাকে, আর এমনই সব কঠিন পরিস্থিতিতেও যেন তারা নিজেদের সেরাটা দিতে পারে, তাই তাদের হাত বেঁধে উপর থেকে কনকনে ঠান্ডা পানিতে ফেলে দেওয়া হয়। তাদের সবচেয়ে ভয়াবহ পরীক্ষাটা নেওয়া হয় এরপর। সবাইকে 3-4 দিন কোন রকম খাবার পানি না দিয়ে হাত পা বেঁধে রাখা হয়। তারপর তাদের সামনে লোভনীয় খাবার রেখে বলা হয়, আজ পোলাও, কোরমা আর ভেড়ার মাংস রান্না হয়েছে, কিন্তু সেটা শুধুমাত্র সেই পাবে যে তার হাতে থাকা সহযোদ্ধার নাম আমাদের টর্চারের মুখে বলে দেবে। আর এরপরেই শুরু হয় অমানসিক 3rd ডিগ্রি টর্চার, ঠান্ডা পানি আর তোয়ালে দিয়ে। বলা হয়ে থাকে এই টর্চার কোনো সাধারণ মানুষের পক্ষে সহ্য করা সম্ভব না। বেকিরকে যখন টর্চার করা শুরু হয়, সে দাঁতে দাঁত চেপে অফিসারকে বলে, স্যার আমি কিন্তু আপনাকে অভিশাপ দেব। আর এটা শুনে অফিসার তাকে দ্বিগুণ অত্যাচার করতে শুরু করে, কিন্তু বেকিরের মুখ থেকে একটা কথাও বের হয় না। আর শেষে অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে সে গান গাইতে শুরু করে, আর ওক্সের পালা আসলে সে যেন পাথরের মতো শক্ত হয়ে যায়, আর অন্যদের চেয়ে অনেক বেশি সময় ধরে সে অত্যাচার সহ্য করে। আর এটা দেখে কর্নেল মুগ্ধ হয়ে বলেন, এই ছেলে একটা সাক্ষাৎ আগুন, সে কখনোই শত্রুর কাছে মাথা নত করবে না। আমরা একটা হীরার টুকরো পেয়েছি আমাদের টিমে। বুঝতেই পারছো বন্ধুরা, কি নিদারুণ কঠিন ট্রেনিং এর মধ্যে দিয়ে এই টিমটাকে তৈরি করা হয়েছে। আমরা আবার বর্তমানে ফিরে আসি। মরুভূমির মধ্যে দিয়ে চলার পথে তারা এক জায়গায় অসংখ্য তাজা লাশ দেখতে পায়, যাদেরকে মাত্র কয়েক ঘন্টা আগেই নির্মমভাবে হত্যা করা হয়েছে। শিশু থেকে বৃদ্ধ কাউকেই ছাড় দেয়নি জঙ্গিরা। সায়দা এই বিভৎস দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়ে আর ছবি তুলতে থাকে। আর ঠিক তখনই আরিফ বাকিদেরকে জানায় আইএসআইয়ের একটা বিরাট কনভয় এদিকেই আসছে। এই নির্মম হত্যাকাণ্ড দেখে কর্নেল আর স্থির থাকতে পারেন না। তিনি তার দেশের ট্যাঙ্ক বহরকে লোকেশন জানিয়ে প্রস্তুত থাকতে বলেন। জঙ্গিদের কনভয় কাছে আসতেই কর্নেল ইশারা দেন, আর সাথে সাথে 3টা ট্যাঙ্ক একসাথে গর্জে ওঠে, আর মুহূর্তের মধ্যেই পুরো জঙ্গিদের কনভয়গুলো ধুলোয় মিশিয়ে দেন। কিন্তু তারপরে দুটো জঙ্গি কোনো মতে বেঁচে যায়। এবার আরিফ তার M82B স্নাইপার রাইফেল দিয়ে প্রথম জনের কপালে একটা নিখুঁত হেডশট বসিয়ে দেয়, আর দ্বিতীয় জনকে বডি শট দিয়ে সেখানেই তার খেল খতম করে দেয়। কিন্তু এই ধরনের অতর্কিত আক্রমণ দেখে কর্নেল বুঝতে পারে আশেপাশে আরো বড় কোনো বিপদ ওত পেতে আছে। হেডকোয়ার্টারে যোগাযোগ করলেই তারা জানায় যত দ্রুত সম্ভব নিজেদের এলাকায় ফিরে আসো, কারণ উত্তর দিক থেকে প্রায় 1000 খানেক জঙ্গি সীমান্ত বন্ধ করার জন্য জড়ো হয়ে আছে। আর তাই পুরো টিম আবারও দুর্গম পথে চলতে শুরু করে। এভাবে রাতে তারা একটা জায়গায় এসে পৌঁছালে দেখতে পায় সেখানেও একটা জঙ্গিদের আস্তানা রয়েছে, আর এখানেও তারা এই জায়গাটা উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে। পুরো টিম তাদের রাইফেলে সাইলেন্সার লাগিয়ে নিঃশব্দে আক্রমণ চালায়। তারা দেখতে পায় জঙ্গিরা এখানে আগে থেকেই টাইম বোমা সেট করে রেখেছে। ব্রেবাস বোমাগুলো নিষ্ক্রিয় করার কাজে লেগে পড়ে, আর বাকিরা তখন কভার ফায়ার দিতে থাকে। ঠিক সেই সময় একজন ওক্সের উপর হামলা চালায়, কিন্তু ইসরেফ ক্ষিপ্রতার সাথে তাকে বাঁচিয়ে ফেলে। খুব অল্প সময়ের মধ্যেই তারা বোমাটা নিষ্ক্রিয় করতে সক্ষম হয়। পরের দিন সকালে ওক্স সায়দাকে শেখাতে থাকে কিভাবে রাইফেল চালাতে হয়, কারণ এই ভয়ঙ্কর পরিস্থিতিতে সবাইকেই কিছু না কিছু সাহায্য করার জন্য প্রস্তুত থাকতে হবে। তখন সায়দা ওক্সকে জিজ্ঞেস করে, তোমরা যখন কাউকে হত্যা করো তোমাদের কেমন লাগে? ওক্স শান্ত গলায় উত্তর দেয়, এটা আসলে অনুভূতির ব্যাপার না, এটা মনের মধ্যে একটা গভীর দাগ কেটে যায়, আর নিজেদের কেউ মারা গেলে কেবল সেই দাগটা অনুভব করা যায়। এরপর তারা আবারও সামনে এগোলে একটা উপত্যকার কাছে এসে পড়ে। কর্নেল দূরবীন দিয়ে দেখতে পায় দূরে সন্ত্রাসীরা একটা অসহায় মেয়েকে অর্ধনগ্ন অবস্থায় বেঁধে রেখেছে আর তাকে অত্যাচার করছে। সেখানেই পাশে একটা ছোট্ট মেয়ে অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে আছে। যদিও এটা তাদের মিশনের অংশ ছিল না, তবুও এমন পাশবিক দৃশ্য দেখে টিমের কেউই আর স্থির থাকতে পারে না। সবাই একমত হয় এই জঙ্গিদেরকে শেষ করেই তারা সামনে আগাবে। যথারীতি আরিফ তার স্নাইপার পজিশনে চলে
চলে যায় আর বাকিরা লম্বা ঘাসের আড়ালে গা ঢাকা দিয়ে চুপচাপ এগোতে থাকে। দেখে মনে হচ্ছিল যেন সাভানার সিংহ তার শিকারের দিকে এগিয়ে যাচ্ছে। জঙ্গিরা যখন মেয়েটার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরাতে যাবে ঠিক তখনই কর্নেল ফায়ারের নির্দেশ দেন আর আরিফের বুলেট সাথে সাথেই সে আগুন লাগাতে যাওয়া জঙ্গিটার মাথা উড়িয়ে দেয় আর বাকিরা চারপাশ থেকে অ্যাম্বুশ করে। কিছু বুঝে ওঠার আগেই জঙ্গিরা গুলির মুখে পড়তে শুরু করে। পুরো টিম একটা অস্থির ফরমেশনে সামনে এগোতে থাকে, কিন্তু ঠিক তখনই কোথা থেকে যেন একটা স্নাইপারের শট এসে লাগে ব্রেভাসের বাম হাতে। সাথে সাথে ওক্স চেঁচিয়ে ওঠে, স্নাইপার, সবাই কভার নাও। আরিফ এবার তার স্কোপ দিয়ে পাগলের মতো খুঁজতে থাকে শত্রুপক্ষের স্নাইপার কোথায় লুকিয়ে আছে। একটু পরেই সে তাকে ডিটেক্ট করতে পারে, কিন্তু তার আগেই ওই স্নাইপার তার এসভিডি ড্রাগনভ রাইফেল দিয়ে আরিফকে লক্ষ্য করে গুলি চালায়। ঠিক সেই মুহূর্তে আরিফ সায়দাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। খুব অল্পের জন্য তার প্রাণে বেঁচে গেছে, মৃত্যু জাস্ট একটুর জন্য তাদেরকে ছুঁতে পারেনি। এরপর আরিফ তার M8-2B রাইফেল দিয়ে স্নাইপারের মাথা টার্গেট করে একটা মারাত্মক শট নেয়। গুলিটা সোজা তার কলিজা ভেদ করে তাকে মাটিতে ফেলে দেয়। বন্ধুরা, এই স্নাইপার ভার্সেস স্নাইপার দৃশ্যটা এতটাই অসাধারণ ছিল যে বারবার দেখার মতো। সব জঙ্গিদেরকে খতম করার পর কর্নেল আর বাকিরা মিলে সেই মেয়েটাকে উদ্ধার করতে যায়। মেয়েটা প্রথমে ভয়ে কাঁপতে থাকে, কিন্তু কর্নেলের পোশাকে সেনাবাহিনীর ব্যাজ দেখে কিছুটা শান্ত হয় আর সে বিড়বিড় করে আমিন আমিন বলতে থাকে। তখন কর্নেলের নিজের মৃত মেয়ের কথা মনে পড়ে যায়। আসলে কিছুদিন আগেই কর্নেলের মেয়ে মারা গিয়েছিল আর তার শেষ বিদায়ে ঠিক এভাবেই সবাই আমিন আমিন পাঠ করছিল। আর তাই এই মেয়েটার মধ্যে কর্নেল যেন তার নিজের মেয়েকেই দেখতে পাচ্ছিল। এরপর কর্নেল একটা মুমূর্ষ লোকের কাছে যান যার একটা চোখ উপড়ে নেওয়া হয়েছে, সারা শরীরে অগণিত আঘাতের চিহ্ন। ব্যথা কমানোর জন্য কর্নেল তাকে মরফিনের ইনজেকশন দেন। লোকটা তখন বলে, আমি জানাভানি মিলিটারি ফোর্সের সদস্য ছিলাম, কিন্তু আমাদের 80 জনের সৈন্য ওদের সাথে পেরে ওঠেনি। এরপর কর্নেল তাকে আরো কিছু মরফিন দিতে চান, কিন্তু লোকটা সেগুলো ফিরিয়ে দিয়ে বলে, এই পঙ্গুত্ব নিয়ে আমি বাঁচতে চাই না, আল্লাহর নামে তোমরা আমাকে কুরবানি দিয়ে মুক্তি দাও। কর্নেল ভারাক্রান্ত হৃদয়ে নিরুপায় হয়ে তার শেষ ইচ্ছা পূরণ করতে তাকে গুলি করে আর পুরো টিম আবারও এই নির্মমতার সাক্ষী হয়ে ল্যান্ডিং পয়েন্টের দিকে এগোতে শুরু করে। ল্যান্ডিং পয়েন্ট হলো সীমান্তের কাছাকাছি একটা নির্দিষ্ট জায়গা যেখানে তুর্কি বাহিনীর হেলিকপ্টার এসে তাদেরকে উদ্ধার করবে। পথে সায়দা চেষ্টা করে মেয়েটার সাথে কি হয়েছিল সেটা জানার, কিন্তু মেয়েটার উপর এতটাই অত্যাচার করা হয়েছিল যে সে ভয়ে একটা কথাও বলতে পারছিল না। এরপর তারা এসে পৌঁছায় একটা ছোট্ট গ্রামে, আর এই গ্রামের নাম চারদাকালওয়ান। এখানে মাত্র 30টা পরিবার বসবাস করে, যাদের বেশিরভাগই ইরাকি তুর্কি আর কয়েকজন তুর্কি। সায়দা কর্নেলকে প্রশ্ন করে, তুর্কির হাতে এত ক্ষমতা থাকার পরেও তারা কেন ইরাকের সন্ত্রাসদেরকে দমন করতে সাহায্য করছে না। কর্নেল তাকে বুঝিয়ে বলেন, মানবিক দিক থেকে এটা সঠিক মনে হয়, কিন্তু বাস্তব পরিস্থিতি সবসময় সেটার অনুকূলে থাকে না। এরপর তারা সিদ্ধান্ত নেয় এই গ্রামে তারা আজকের রাতটা কাটিয়ে পরের দিন সকালে আবারও রওনা দেবে, কিন্তু গ্রামটা তাদের জন্য সুরক্ষিত কিনা এটা নিয়ে তাদের সন্দেহ ছিল। পরে দেখা যায় গ্রামের বেশিরভাগ মানুষই খুব শান্তিপ্রিয় আর অতিথিপরায়ণ। সেই ছোট্ট মেয়েটা যাকে তারা উদ্ধার করেছিল সে ছুটে গিয়ে গ্রামের এক মহিলার কোলে ঝাঁপিয়ে পড়ে। তখন তারা বুঝতে পারে মেয়েটা আসলে এই গ্রামেরই। এই গ্রামের বৃদ্ধ মোড়ল কর্নেলকে দেখে খুব খুশি হন আর তাদেরকে আপ্যায়নের ব্যবস্থা করেন। কর্নেল জানতে পারেন এই গ্রামে বোরহান নামের একজন প্রাক্তন সেনা সদস্য থাকে যিনি এখন পঙ্গু। কিন্তু সেই রাতেই হেডকোয়ার্টার থেকে তাদের কাছে একটা মর্মান্তিক খবর আসে, প্রায় 100 জন আইএসআই সদস্য আগামীকাল দুপুর নাগাদ এই গ্রামে হামলা চালাবে। হেডকোয়ার্টার থেকে আদেশ আসে কর্নেল যেন তার টিম নিয়ে কাল সকালেই এই গ্রাম ছেড়ে চলে যায়। কিন্তু খবরটা পাওয়ার পর কর্নেল এক কঠিন পরীক্ষার মুখে পড়েন। একদিকে তার দেশের দেওয়া মিশন, অন্যদিকে এই নিরীহ গ্রামবাসীদের জীবন। আর তিনি ভালো করেই জানেন মাত্র 7 জন সৈন্য নিয়ে প্রায় 100 খানেক সশস্ত্র সন্ত্রাসীদের সাথে লড়াই করা আত্মহত্যা শামিল। কিন্তু তার মন কিছুতেই মানছিল না। আর তখন সায়দা কর্নেলকে বলে, আপনারা যদি সত্যি বীর হন তাহলে এই নিরস্ত্র মানুষগুলোকে এমন বিপদের মুখে ফেলে কিভাবে যাবেন, শুধু এই জন্য যে তারা তুর্কির নাগরিক না। আর সায়দা তখন জোর কণ্ঠে ঘোষণা দেন, আমি এখান থেকে এক পাও নড়ব না, কাল আমি এই গ্রামবাসীদের সাথেই লড়বো। কর্নেল তখন ওক্সকে জিজ্ঞাসা করেন, তুমি আমার জায়গায় থাকলে কি করতে? ওক্স তখন শান্তভাবে উত্তর দেয়, স্যার, আমি এতগুলো অসহায় মানুষকে বিপদে ফেলে কিছুতেই চলে যেতে পারতাম না। কর্নেল মুচকি হেসে বলে, তুমি একদিন অনেক বড় অফিসার হবে ওক্স। পরদিন সকালে কর্নেল হেলিকপ্টার ডেকে গ্রামের সব শিশু আর সায়দাকে তুলে দেন। সায়দা যেতে না চাইলে কর্নেল বলেন, তুমি যদি আমাকে একটু সম্মান করো তাহলে এখান থেকে চলে যাও, আর এই ঘটনার কথা কখনো কোথাও লিখবে না। তিনি সায়দার হাতে একটা চিঠিও দেন আর তাকে বলে, তুমি এই চিঠিটা তুর্কিতে পৌঁছানোর পরেই খুলবে। হেলিকপ্টার চলে গেলে কর্নেল হেডকোয়ার্টারকে জানিয়ে দেন তারা যে করেই হোক এই গ্রামকে রক্ষা করে তবেই ফিরবেন। আর পুরো টিম তার এই সিদ্ধান্তে সায় দেয়। হেডকোয়ার্টার থেকে বলা হয়, আগামীকাল তোমাদের সবার মুখ আমি দেখতে চাই, আল্লাহ তোমাদের সহায় হন। এরপর পুরো টিম গ্রামে ঘুরে যুদ্ধের পরিকল্পনা করতে শুরু করে। এত অল্প গোলাবারুদ দিয়ে তারা কিভাবে প্রায় 100 জনের বিশাল বাহিনীর সাথে লড়বে। আর এই যুদ্ধ কোনো ভিডিও গেম না যেখানে রিভাইভ পাওয়া যাবে, এখানে বুদ্ধি আর সাহস দিয়েই লড়তে হবে। আর প্রত্যেকের কাছে মাত্র একটাই জীবন আছে, তাই সবার কাছে একটাই চান্স। কর্নেল তখন তাদের কাছে থাকা সব অস্ত্র এক জায়গায় করেন আর সবাইকে মাত্র 4টা করে ম্যাগাজিন দেন, কারণ তাদের কাছে এর থেকে বেশি গুলি ছিল না। প্রত্যেকটা বুলেট যেন কাজে লাগে, আর তাই 90% শট সফল হওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়। ব্রেভাস তখন বলে, আমার হেভি মেশিন গানের অ্যামিনিশন দিয়ে আমি কিছু শক্তিশালী বোমা তৈরি করতে পারবো। আর তাদের হাতে আছে মাত্র 2টো রকেট লঞ্চার, যেগুলো একদম বিশেষ মুহূর্তেই ব্যবহার করা যাবে। এরপর স্নাইপার আরিফকে পাঠানো হয় মসজিদের মিনারে। আরিফ মুস্কি হেসে বলে, ছোটবেলায় মুয়াজ্জিন হওয়ার খুব শখ ছিল আমার, আর আজকে সেই মিনারে শত্রুদেরকে মারার জন্য উঠতে হচ্ছে। এরপর কর্নেল পুরো গ্রামকে সুরক্ষিত রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তার সৈন্যদেরকে মোতায়েন করেন, যাতে একদিক থেকে আক্রমণ হলে
হলে অন্য দিক থেকে পাল্টা জবাব দেওয়া যায়। গ্রামবাসীদেরকে নিরাপদ বাংকারে ঢুকিয়ে দেওয়া হয় এবং নির্দেশনা দেওয়া হয় অন্য কেউ ডাকলেও যেন তারা দরজা না খোলে। এদিকে যে মেয়েটাকে তারা উদ্ধার করেছিল আর পঙ্গু বোরহানও যুদ্ধ করতে চায়। কর্নেল প্রথমে রাজি না হলেও মেয়েটা আকুতি করে বলে একটা যুদ্ধই একজন যোদ্ধাকে তৈরি করে। আর অবশেষে কর্নেল মেয়েটাকে গোলাবারুদ বয়ে আনার দায়িত্ব দেন আর বোরহানকে একটা AK-47 দিয়ে একটা সুরক্ষিত জায়গায় লুকিয়ে থাকতে বলেন। সবাই যার যার পজিশনে চলে যায়। কিছুক্ষণ পর আরিফ সিগন্যাল দেয় শত্রুরা এসে গেছে। তারা ভেবেছিল বড়জোর শখানেক জঙ্গি হবে, কিন্তু দেখা যায় এখানে প্রায় 200-র বেশি সন্ত্রাসী আর সেই সাথে তাদের সাথে আছে ভয়ঙ্কর আব্রাহামস ট্যাঙ্ক। এক বিশাল বাহিনী এগিয়ে আসছে। কর্নেল দৃঢ় কণ্ঠে বলেন পেছনে ফেরার আর কোনো পথ নেই, সাহস আর বিশ্বাসকে সঙ্গী করে এগিয়ে চলো, এই যুদ্ধ জিতেই আমরা বাড়ি ফিরবো। ব্রেবাস আগে থেকেই গুরুত্বপূর্ণ জায়গায় ল্যান্ডমাইন পুঁতে রেখেছিল। কর্নেল আর ওকস অপেক্ষা করছিল জঙ্গিরা সেই মাইনের রেঞ্জে আসার জন্য। আর ঠিক সময় মতো তারা রিমোট কন্ট্রোলের বোতামে চাপ দেয় আর বিশাল এক বিস্ফোরণে জঙ্গিদের একটা অংশ উড়ে যায়। উপর থেকে আরিফ তার স্নাইপার দিয়ে একের পর এক টার্গেট খতম করতে থাকে। সে আব্রাহামস ট্যাঙ্কের চালককে টার্গেট করলেও গুলিটা অল্পর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। অন্যদিকে কর্নেল আর ওকস ফ্রন্ট লাইনে মরণপণ লড়াই চালিয়ে যাচ্ছে, কিন্তু ট্যাঙ্কটাকে তারা কোনোভাবেই থামাতে পারছিল না আর তাই বাধ্য হয়ে তাদেরকে পিছিয়ে গ্রামের ভেতরে ঢুকতে হয়। ব্রেবাস তখন তার হেভি মেশিন গান দিয়ে সামনে আসা সব জঙ্গিকে গুলির বৃষ্টিতে ঝাঁঝরা করে দিতে থাকে আর বোরহান তার AK-47 দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করে, কিন্তু হঠাৎ করে তার বন্দুক জ্যাম হয়ে গেলে এক সন্ত্রাসী এসে তার উপর ঝাঁপিয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে ইসরেফ এসে তাকে কোনো মতে বাঁচায়। গ্রামের ভেতরে ট্যাঙ্ক ঢুকে পড়লে কর্নেল ব্রেবাসকে SMAW রকেট লঞ্চার আনতে বলেন আর তখন সেই মেয়েটা এক বুক সাহস নিয়ে গুলি আর রকেট লঞ্চার কাঁধে নিয়ে গোলাগুলির মধ্যে ছুটে আসে আর উপর থেকে আরিফ তাকে কভার দিতে থাকে। আর ট্যাঙ্কের ড্রাইভার তখন বুঝতে পারে মিনারে থাকা স্নাইপারটাই তাদের প্রধান বাধা, তাই সে মসজিদের মিনার লক্ষ্য করে গুলি ছোড়ে। মোস্তফা মরিয়া হয়ে আরিফকে মিনার ছেড়ে নেমে আসতে বলে, কিন্তু ততক্ষণে ট্যাঙ্ক মিনারটাকে গুড়িয়ে দেয়। এরপর ওকস আর বেকির রকেট লঞ্চার দিয়ে ট্যাঙ্কের দিকে অব্যর্থ নিশানা লাগায় এবং আব্রাহামস ট্যাঙ্কটা ধ্বংস করতে সফল হয়। আর তখন দেখা যায় আরিফ গুরুতর আহত হলেও কোনো মতে বেঁচে আছে আর ভাঙা মিনার থেকেই সে আবারও স্নাইপার চালাতে শুরু করে। এদিকে নিচে কর্নেল আর মোস্তফা তখন একটা জায়গায় খুব বাজেভাবে ফেসে যায়। মোস্তফা তখন কর্নেলকে বলে, স্যার আমি আপনাকে কভার দিচ্ছি, আপনি এখান থেকে বেরিয়ে যান। কর্নেল বুঝতে পারছিল এই কভার দিতে গেলে মোস্তফাকে তার নিজের জীবন বাজি রাখতে হবে। তখন মোস্তফা কান্না ভেজা চোখে বলেন, আমার ছেলে একদিন আমাকে জিজ্ঞেস করেছিল, বাবা তুমি কি হিরো? আমি বলেছিলাম না, আমি হিরো না, কিন্তু আমি যার অধীনে কাজ করি সে আসল হিরো আর আমি আজকে আমার সেই হিরোকে বাঁচানোর জন্য জীবন দিতে চাই। আর মোস্তফার এই কথাগুলো যেন এক একটা তীরের মতো কর্নেলের বুকে গিয়ে লাগে, কিন্তু যুদ্ধের মাঠে আবেগের কোনো জায়গা নেই। তারপরেও সে অশ্রু ভেজা চোখে মোস্তফাকে শেষ বিদায় জানায় আর সেখান থেকে বেরিয়ে আসে। অন্যদিকে তখন জঙ্গিরা ব্রেবাসের উপরে গ্রেনেড ছুড়ে মারে, কিন্তু সে সাথে সাথেই সেটা লুফে নিয়ে উল্টো তাদের দিকে ছুড়ে মারে আর এর মধ্যেই মোস্তফাকে সন্ত্রাসীরা চারদিকে ঘিরে ফেলে তাকে বন্দী করে নেয়। উপর থেকে আরিফ তাদেরকে টার্গেট করে, কিন্তু মোস্তফা তাকে গুলি না করার ইশারা দেয়। এরপর মোস্তফা তার হাতে থাকা গ্রেনেডটার পিন খুলে ফেলে আর চিৎকার করে বলে, আরিফ আমার ছেলেকে দেখে রেখো, একজন মরবে তো 1000 জন জন্মাবে। এটা বলে সে নিজের শরীরের সাথে বাঁধা গ্রেনেডগুলোর বিস্ফোরণ ঘটায় আর নিজেকে সহ তার চারপাশে থাকা শত্রুদেরকেও উড়িয়ে দেয়। কিন্তু মোস্তফার এমন আত্মত্যাগে কর্নেল সহ পুরো টিম শোকে পাথর হয়ে যায়। কিন্তু যুদ্ধের ময়দানে আবেগ দেখানোর সময় কোথায়, তাই তারা দাঁতে দাঁত চেপে সামনে এগিয়ে যেতে থাকে। কিন্তু শত্রু এখন তাদেরকে চারিদিক থেকে ঘিরে ধরেছিল আর তাই তাদেরকে জায়গা পরিবর্তন করতে হবে। কিন্তু এর মধ্যেই বোরহান আর সেই মেয়েটা গুলিবিদ্ধ হয়ে পড়ে আর তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় হঠাৎ এক স্নাইপার শট এসে এসরেফের পেটের মাঝখানে লাগে। সাথে সাথে এসরেফ মাটিতে বসে পড়ে আর সে আরিফকে ইশারা করে বলে, প্লিজ এদিকে এসো না। সে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বলে, আরিফ তুমি আমাকে ঢাল বানাও। আরিফ চিৎকার করে বলে, না আমি এটা পারবো না, আমি তোমাকে এখান থেকে বের করে আনবই। এসরেফ তখন বলে, ভাই আমার শরীর আর নড়ছে না, তাই আমার শরীরটাকে কাজে লাগাও, আমাকে ঢাল হিসেবে ব্যবহার করো। আরিফ তখন বাধ্য হয়ে বুক ফাটা কষ্ট নিয়ে এসরেফকে ব্যাকআপ হিসেবে ব্যবহার করে আর তার ঘাড়েই বন্দুক রেখে স্নাইপারকে খুঁজতে শুরু করে। এসরেফ স্নাইপারের অবস্থান বলে দিতেই আরিফ তার নিখুঁত নিশানায় সেই সন্ত্রাসীর স্কোপ সহ চোখ উড়িয়ে দেয়। আর এভাবেই এসরেফ আর আরিফ একজন যন্ত্রণায় কাতরাচ্ছে আর অন্যজন সেই যন্ত্রণাকে ঢাল বানিয়ে শত্রুদেরকে খতম করতে থাকে। আর দুজনের এমন আত্মত্যাগে পুরো টিম তাদের শেষ ডিফেন্স লাইনে এসে পৌঁছায়। কিন্তু সবার কাছে এখন আর মাত্র এক ম্যাগাজিন করে গুলি অবশিষ্ট আছে, অথচ এখনো প্রায় 30 থেকে 40 জন সন্ত্রাসী তাদেরকে চারদিক থেকে ঘিরে রেখেছে। আর এই শেষ গুলিগুলো ফুরিয়ে গেলে তাদের বেঁচে থাকার আর কোনো আশাই থাকবে না। কিন্তু তারা তো হার মানতে শেখেনি, তাই যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ তারা চারদিক থেকে ঘিরে থাকা সন্ত্রাসীদের উপর সাধ্যমতো আক্রমণ চালিয়ে যেতে থাকে। এদিকে কর্নেল দেখতে পায় এক আত্মঘাতী বোমা হামলাকারী পাগলের মতো দৌড়ে তাদের দিকেই আসছে। তার প্ল্যান পুরো টিমকেই একসাথে উড়িয়ে দেওয়ার। আর কর্নেলের কাছে তখন মাত্র একটা বুলেট আছে, সে লোকটাকে লক্ষ্য করে গুলিও চালায়। ঠিক তখনই আরেকজন সন্ত্রাসী এসে আত্মঘাতী বোমা হামলাকারীকে বাঁচিয়ে দেয়। কর্নেল তখন আর কোনো উপায় না দেখে নিজেই বাঘের মতো ঝাঁপিয়ে পড়েন আর তার হাত চেপে ধরে যাতে সে বোমার সুইচ চাপতে না পারে। কিন্তু ঠিক তখনই আরেকজন সন্ত্রাসী পেছন থেকে
গুলি করে কর্নেলকে মাটিতে ফেলে দেয়। ওকস, বেকিল, আরিফ আর বোরহান এই মর্মান্তিক দৃশ্য দেখে তাদের শরীরের শেষ শক্তিটুকু দিয়ে মরিয়া হয়ে লড়াই চালিয়ে যায়। তারা প্রায় পুরো জঙ্গি বাহিনীটাকেই নিশ্চিহ্ন করতে সক্ষম হয়। এরপর ছুটে গিয়ে কর্নেলের কাছে পৌঁছায়, কিন্তু ততক্ষণে কর্নেল বুঝে গেছেন তার আর নিজের দেশেই ফিরে যাওয়ার সম্ভাবনা নেই। কর্নেল তখন সবাইকে উদ্দেশ্য করে কাপা কাপা গলায় বলতে থাকেন, আমাদের একসাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোর কথা মনে রেখো, কারণ তোমাদের দিকেই পুরো জাতি তাকিয়ে থাকবে। তাদের কখনোই নিরাশ করো না। আমি আজ শান্তিতে চোখ বুঝতে পারছি, কারণ আমরা এই গ্রামের নিরীহ মানুষগুলোকে রক্ষা করতে পেরেছি। এই কথাগুলো বলতে বলতেই কর্নেল ভেসেল শেষবারের মতো চোখ বন্ধ করে মৃত্যুকে আলিঙ্গন করেন। স্পেশাল ফোর্সের পুরো টিম কর্নেলের এই আত্মত্যাগে শোকে পাথর হয়ে যায়। আসলে যুদ্ধ মানেই তো তাই, অনেক বড় কিছু পাওয়ার আশায় নিজের সবচেয়ে প্রিয় জিনিসগুলোকে বিসর্জন দেওয়া। এরপর ফ্ল্যাশব্যাকে আমরা দেখি এই মিশন যখন শুরু হয় তার আগের একটা দৃশ্য, যেখানে কর্নেল বলছেন যে মেয়েটাকে আজকে আমরা উদ্ধার করতে যাচ্ছি সে আমাদের সেনাবাহিনীর ঘোর বিরোধী, তবুও সে আমাদের দেশের নাগরিক, আর তাই আমাদের প্রতি তার ঘৃণা সত্ত্বেও আমাদের দায়িত্ব তাকে সুরক্ষা দেওয়া। তখন ওকস প্রশ্ন করেছিল, স্যার, যে আমাদেরকে ঘৃণা করে তার জন্য আমরা কেন জীবন দেব? কর্নেল শান্তভাবে উত্তর দিয়েছিলেন, আমরা কোনো মেডেল বা স্বীকৃতির জন্য লড়ব না, আমরা লড়ব তুর্কির সাধারণ মানুষের জন্য, কারণ এটাই আমাদের পবিত্র দায়িত্ব। অন্যদিকে সায়েদা তুর্কিতে পৌঁছে কর্নেলের দেওয়া সেই চিঠিটা খোলে। তাতে লেখা ছিল, তুমি ঠিক আমার মেয়ের মতো। সেও কখনো কোনো অন্যায়কে প্রশ্রয় দিত না, আর তার কাছে মানুষ আর ন্যায় বিচারই ছিল সব থেকে বড় ধর্ম। তোমার মধ্যে আমি আমার সেই মেয়েকে খুঁজে পেয়েছিলাম, মা। এই কথাগুলো পড়তে পড়তে সায়েদার চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে। এরপর দেখা যায় 3টা হেলিকপ্টার এসে জীবিত টিম মেম্বারদেরকে নেওয়ার জন্য ল্যান্ড করে। গ্রামের মানুষেরা অশ্রুসিক্ত চোখে তাদের বীরদেরকে বিদায় জানায়। সবাই বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছে। অবশেষে যুদ্ধ শেষ হয়েছে। আত্মত্যাগ আর বীরত্বের এক অবিস্মরণীয় গাথা হয়ে আমাদের হৃদয়ে গেঁথে যায় দ্য মাউন্টেন 2 মুভিটি। আর শেষে আমি বলতে চাই, যুদ্ধ কখনোই আমাদের কাম্য না, কারণ যুদ্ধ কখনো ভালো কিছু বয়ে আনে না। মাঝে মাঝে আফসোস হয়, এই পৃথিবী হয়তো আমাদেরকে অস্ত্রের বদলে ভালোবাসা দিয়ে জয় করতে শেখালেও পারত, কারণ অস্ত্র যেখানে ধ্বংস করে, ভালোবাসা সেখানে নতুন কিছু সৃষ্টি করার ক্ষমতা রাখে। তো চলুন আর দেরি না করে আপনাদের ভালোবাসাটাকেও অনুভব করি। মানে এখন সময় মুভি ম্যানের ফ্যান সেকশনের, আর আমাদের আজকের সেরা মন্তব্যকারী হলেন ইব্রাহিম ভাই। আরে এখানেও দেখি ভালোবাসা। ইব্রাহিম ভাই বলেছিলেন, লাভ ইউ ভাই, লাভ ইউ টু ভাই। দেখলেন তো, ভালোবাসা খুব বেশি কঠিন না। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো গল্পে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই ভালোকে ভালোবাসবেন।